আসসালামু আলাইকুম। দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। চলো আমরা তাহলে প্রশ্নগুলো একটু দেখে ফেলি এবং সেই প্রশ্নগুলোর অ্যান্সার কী হবে সেই অ্যান্সারগুলো আমরা জানার চেষ্টা করি। তো আমাদের প্রথম প্রশ্ন দেখো যে কাপে গরম চা রাখলে নিচের কোন প্রক্রিয়াটি ঘটে। তো আমাদের দ্বিতীয় অধ্যায়ে অনেকগুলো প্রসেস আছে, সেই প্রসেসের মধ্যে কোন প্রসেসটা এখানে আসলে হতে পারে। অপশনে কী কী রয়েছে? বাষ্পীভবন, ব্যাপন, ঊর্ধ্বপাতন, নিঃসরণ। তো এখানের সঠিক অ্যান্সার হবে কি? বাষ্পীভবন। এখন কেন আমরা বাষ্পীভবনকে অ্যান্সার হিসেবে দিলাম, চলো আমরা সেটার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। তো আমরা জানি কোনো বস্তু কি হয়, নর্মালি যখন তরল থেকে বাষ্পে যখন পরিণত হয় তখন সেই প্রসেসটাকে বলা হয় বাষ্পীভবন। যখন আমরা কাপের মধ্যে চা রাখি সেটা একটা তরল পদার্থ, কিন্তু তাপের কারণে সেই তরল পদার্থের কিছু অংশ আস্তে আস্তে বাষ্পীভূত হতে থাকে। তো এই যে তরল থেকে বাষ্পে যে পরিণত হয়, তো এই জন্য আমরা এইখানে এই প্রসেসটাকে কি প্রসেস বলতে পারবো? আমরা এখানের এই প্রসেসটাকে বলতে পারবো বাষ্পীভবন প্রসেস। তো আমাদের এখানে একের সঠিক অ্যান্সারটা হবে ক নাম্বার। সেকেন্ড প্রশ্ন দেখো, জলীয় বাষ্পকে যখন ঘনীভবন করা হয়, ঘনীভবন কথার অর্থ হচ্ছে ঠান্ডা করা বা শীতল করা, ঠিক আছে? যখন ঠান্ডা করা হয় তখন কণাসমূহের ক্ষেত্রে কি ঘটবে? অর্থাৎ আমরা যখন ঘনীভবন প্রক্রিয়ায় কোনো একটা বাষ্পকে যখন আমরা শীতল করব তখন আসলে কি কি ঘটবে আমরা একটু অপশনগুলো একটু দেখে নিব। আকার সংকুচিত হবে। আচ্ছা, সো ফার্স্টে বলছে যে আকার সংকুচিত হবে। সো আকারটা আসলে সংকোচন ঘটবে না, কেননা পরমাণুর আকার তো সেমই থাকবে। আয়তন যদি বলা হয় যে আয়তন কমে যাবে সেটা হতে পারে, বাট আকারটা তো সেমই থাকবে। সো প্রথম অপশনটা হচ্ছে না। দ্বিতীয়টা দেখো, চলাচল করতে থাকবে। তো যেহেতু আমি শীতল করতেছি, ঠান্ডা করতেছি, তাহলে চলাচল করতে থাকবে বাট কমবে। এখানে চলাচলটা ওরকম আগের মতো আর অতটা থাকবে না, চলাচলটা এখানে কমে যাবে, তাহলে এটাও হবে না। 3 নাম্বার, একই অবস্থানে থেকে কাঁপতে থাকবে, এটাও হবে না। 4 নাম্বার দেখো, তাপ শক্তি নির্গত করবে। এখন তাপ শক্তি কেন নির্গত করবে? খেয়াল করো, জলীয় বাষ্পের মধ্যে কি রয়েছে বলো তো? তাপ শক্তি রয়েছে, যার কারণে কিন্তু অণুগুলো অনেক দূরে দূরে অবস্থান করে। এখন এই তাপ শক্তিকে যখন আমি শীতল করব বা ঘনীভবন প্রক্রিয়া করব, তাহলে আমাকে মনে রাখতে হবে যে এরকমভাবে আমরা লিখি যে বাষ্প, এই বাষ্পকে যখন আমরা শীতল করব, যে কোনো বাষ্প হতে পারে বা যে কোনো গ্যাসীয় কণা হতে পারে, বাষ্পকে যখন আমরা শীতল করব তখন সেখানে কি উৎপন্ন হবে? তরল হবে। এখন এই যে আমরা শীতল করতেছি, শীতল করা মানে কি বলতো? সেখান থেকে তাপটাকে বের করে নিয়ে আসা। সো এই জন্যই আমরা এটার ঘ নাম্বার অপশনটা, যে তাপ শক্তি নির্গত করবে যখন আমরা জলীয় বাষ্পকে ঘনীভবন প্রক্রিয়ার জন্য ব্যবহার করব। গেল এটা। আচ্ছা, আমরা যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে, নিচের কোন চিত্রটি ঊর্ধ্বপাতনের জন্য প্রযোজ্য? কোন চিত্রটি ঊর্ধ্বপাতনের জন্য প্রযোজ্য? এখন তোমাদের মনে আছে যে ঊর্ধ্বপাতন প্রক্রিয়াটা আসলে কি? কোন একটা কঠিন পদার্থকে তাপ দিলে যারা তরলে পরিণত না হয়ে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়, এদেরকে বলি আমরা ঊর্ধ্বপাতিত পদার্থ। আর প্রসেসটাকে বলা হয় ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। তো এখানের অপশনগুলো একটু ফলো করো তো, যে কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় ধারণ করছে কোন চিত্রে? কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থা ধারণ করছে কোন চিত্রে? তাহলে আমরা এখান থেকে সহজেই বলতে পারি গ নাম্বার অপশনটা, গ নাম্বার অপশনটা। আচ্ছা, এখানে ক নাম্বার অপশনটা হচ্ছে না, তুমি এটা অলমোস্ট গ্যাসীয় থেকে গ্যাসীয় অবস্থায় আছে, শুধুমাত্র অণুর সংখ্যা কম। এখানে হচ্ছে যে কঠিন থেকে তরল, এখানে তরল থেকে গ্যাসীয়, বাট এই চিত্রটা দেখো কঠিন থেকে গ্যাসীয়। সো আমরা জানি যে তরল অবস্থা নেই, ঊর্ধ্বপাতনের জন্য তরল অবস্থা নেই। কঠিন থেকে তাপ দিলে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়, আবার গ্যাসীয় অবস্থাকে শীতল করলে তার আবার পুনরায় কঠিনে রূপান্তরিত হয়। সো এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা হবে কত? এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা হবে গ নাম্বার 3-এর। আচ্ছা, যাচ্ছি আমরা 4 নাম্বার প্রশ্ন। দেখো 4 নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলতেছে? 4 নাম্বার প্রশ্নে বলতেছে যে অজানা কঠিন বস্তু জেড এর তাপীয় বক্ররেখা চিত্র হতে বোঝা যায়। এই যে দেখো জেড এর তাপীয় বক্ররেখা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আসলে আমরা আগে একটু তথ্যগুলোকে নেওয়ার চেষ্টা করি। এখানে প্রথম কথা হচ্ছে এই গ্রাফের মোট কয়টা অংশ? দেখো তো, এই গ্রাফের মোট 5টা অংশ। দেখো এই হচ্ছে একটা, এ আর বি 2টা, বি আর সি 3টা, সি আর ডি 4টা, ডি আর এফ আর ডি আর ই হতে পারে, ডি আর ই হলো 5টা। সো এখানে আমাদের এই গ্রাফের মোট 5টা অংশ রয়েছে।
আচ্ছা, তো আমরা এখন এই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। বলতেছে যে জেড বস্তুটির গলনাঙ্ক 154 ডিগ্রি সেলসিয়াস। প্রথম কথাটা সত্য। এই যে খেয়াল করে আমাদের প্রথম যে এবি লাইনটা কত তাপমাত্রার সাথে ম্যাচিং হয়েছে? 154 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাথে মিলিত হয়েছে। তাহলে আমরা এবি লাইনটাকে বলি গলনাঙ্ক রেখা। সো যেই তাপমাত্রায় সে গলনাঙ্ক রেখা তৈরি করতে পারবে সেই তাপমাত্রাকেই তো বলবো আমরা গলনাঙ্ক। যেহেতু 154 ডিগ্রি সেলসিয়াসের সাথে এটা মিলিত হয়েছে, তার মানে আমরা বলতে পারি যে জেড বস্তুটির গলনাঙ্ক 154 ডিগ্রি সেলসিয়াস। নাম্বার 1। নাম্বার 2, জেড বস্তুটি উদ্দায়ী। এইটা আসলে মিথ্যা, উদ্দায়ী হবে না। কেন? উদ্দায়ী বলতে বোঝানো হয় যারা ঊর্ধ্বপাতন প্রক্রিয়া ফলো করে বা ঊর্ধ্বপাতন প্রক্রিয়াটা প্রদর্শন করে। তাহলে এখানে জেড বস্তুটির তো গ্রাফের মধ্যে মোট 5টা অংশ থেকে তো কখনোই সে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া হতে পারবে না বা উদ্দায়ী সে হতে পারবে না। তাহলে তার 3টা অংশ যদি হতো তাহলে সেটা আমরা বলতে পারতাম। আর 3 নাম্বারটা কি বলছে দেখো, যে এবি ও সিডি রেখা বস্তুটির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বোঝায়। তাহলে আমরা তো জানি যে এবি রেখা দ্বারা গলনাঙ্ক বোঝায়, আর এই যে দেখো সিডি রেখা দ্বারা কি বোঝানো হয়? সিডি রেখা দ্বারা বোঝানো হয় স্ফুটনাঙ্ক। সো এবি রেখা দ্বারা বোঝানো হয় গলনাঙ্ক আর সিডি রেখা দ্বারা বোঝানো হচ্ছে স্ফুটনাঙ্ক। সো 3 নাম্বার অপশনটি সঠিক, 1 নাম্বার অপশনটি সঠিক, 1 ও 3। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সারটা হবে গ নাম্বার। গ নাম্বার। সেকেন্ড অপশনটাকে আমি আরেকবার বলে দিচ্ছি। আমাদের যারা ঊর্ধ্বপাতিত পদার্থ তারা মোট 3টা প্রক্রিয়া, মানে গ্রাফে তাদের মোট 3টা পার্ট থাকে। আর যারা সাধারণ পদার্থ মানে কঠিন, তরল, গ্যাসীয় 3টা অবস্থায় প্রদর্শন করে, এদের গ্রাফের মোট 5টা অংশ থাকে। সো জেড বস্তুটি কিন্তু একটি সাধারণ পদার্থ। যেহেতু গ্রাফের 5টা অংশ সাধারণ পদার্থ, এটা কোনো উদ্দায়ী পদার্থ হবে না। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। দেখো, কোনটির ব্যাপনের হার বেশি? সো আমরা জানি ব্যাপন হার সম্পূর্ণরূপে কার উপর নির্ভর করে? আণবিক ভরের উপর নির্ভর করে। এবং আণবিক ভর যত কম হয়, খেয়াল করো, আণবিক ভর যত কম হবে ব্যাপন হার তত বেশি হবে। এবারে আসো আমরা সেই ভরগুলো একটু বের করার চেষ্টা করি। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর 44। কিভাবে? কার্বন হচ্ছে 12 আর অক্সিজেন হচ্ছে 16। তো অক্সিজেন যেহেতু 2টা, তার মানে 16 × 2 32, আর 32 + 12 = 44। HCl কত? HCl এর ভর কত হবে? 36.5। HCl এর ভর পাচ্ছি আমরা 36.5। অ্যামোনিয়ার ভর কত? অ্যামোনিয়ার ভর 17 আর সালফিউরিক অ্যাসিডের ভর 98। তাহলে আমরা সমস্ত যৌগগুলোর আণবিক ভর বের করে ফেললাম। আণবিক ভর সহজে বের করা যায় পারমাণবিক ভরের সাহায্যে। এবারে এই 4টা অপশনের মধ্যে কোনটার ভর সবথেকে কম? অ্যামোনিয়া। তাহলে ব্যাপন হার কোনটা সবথেকে বেশি হবে? অ্যামোনিয়ার বেশি হবে। এটা পরস্পর বিপরীত সম্পর্কযুক্ত। ব্যাপন হার যত কমবে, মানে আণবিক ভর যত কমবে, ব্যাপন হার তত বাড়বে। আচ্ছা, গেল। এটা হচ্ছে 5 নম্বরের সঠিক অ্যান্সার, খ নাম্বার অ্যামোনিয়া হবে। যাচ্ছি আমরা 6 নাম্বার প্রশ্নে। বলতেছে যে নিচের কোনটি ঊর্ধ্বপাতিত হয়? মানে কি? এটা কঠিন থেকে সরাসরি বাষ্পে বা গ্যাসীয় অবস্থায় পরিণত হয়। অপশনগুলো একটু ফলো করো। আয়োডিন, খাদ্য লবণ, সোডা অ্যাশ, তুতে। আচ্ছা, খাদ্য লবণ বলতে কাকে বোঝানো হয়? সোডিয়াম ক্লোরাইড, আমরা জানি, তাই না? আচ্ছা, তো এরপরে দেখো সোডা অ্যাশের সংকেত কি? সোডা অ্যাশের সংকেত হবে সোডিয়াম কার্বনেট, Na2CO3 সোডা অ্যাশের সংকেত। আচ্ছা, এরপরে পাচ্ছি আমরা তুতের সংকেত কি? কপার সালফেট 5 অণু পানি। তুতের সংকেত কপার সালফেট 5 অণু H2O। আর রয়েছে আয়োডিন মানে I2। তাহলে আমাদের এই 4টা অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কি হবে? আয়োডিন। কারণ জানি আমরা আয়োডিন একটি ঊর্ধ্বপাতিত পদার্থ, যার কিন্তু কোনো তরল অবস্থা নেই। কঠিনকে তাপ দিবা, সরাসরি সে গ্যাসীয় আয়োডিনে রূপান্তর হবে। আবার গ্যাসীয় আয়োডিনকে শীতল করবা, সরাসরি সে কঠিন আয়োডিনে রূপান্তরিত হবে। সো এখানে আমাদের 6 এর সঠিক অ্যান্সার হবে ক নাম্বার। 6 এর সঠিক অ্যান্সার কত হবে? ক নাম্বার। ওকে, তো তাইলে আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ বুঝতে পেরেছো। তো আমাদের বোর্ড বইয়ের যে বহু নির্বাচনী প্রশ্ন এইটুকুই ছিল।